শীতে করোনার প্রকোপ বাড়ার আশঙ্কা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বিদেশ ফেরতদের করোনা পরীক্ষা করিয়ে দেশে ঢোকাতে এবং তাদের প্রত্যেককে কোয়ারেন্টাইন নিশ্চিত করতে। কিন্তু করোনার প্রাদুর্ভাব দেশে শুরুর পরেই এরকম নির্দেশনা আসলেও তারও কার্যকর বাস্তবায়ন সম্ভব হয়নি। প্রশ্ন উঠছে এবারও সম্ভব হবে। এদিকে করোনার মোকাবেলায় নো মাস্ক নো সার্ভিস পলিসি, সরকারের এমন পলিসিরও কার্যকর বাস্তবায়ন দেখা যাচ্ছে না। উপরন্তু চলছে মিছিল, বিক্ষোভের মতো কর্মসূচি। আজও প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ নিয়ে হেফাজতে ইসলাম ফ্রান্স বিরোধী কর্মসূচি পালন করেছে মাস্কের তোয়াক্কা না করেই। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ দেশে দেশে বাড়ছে করোনার প্রকোপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে যুক্তরাজ্য সহ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ লকডাউনের পথে হাঁটছে। ভ্যাকসিন খুব শীঘ্রই আসবে এমনটি প্রত্যাশা করা হলেও ভ্যাকসিন আসার আগ পর্যন্ত এবং তা হাতে পাওয়ার আগ পর্যন্ত কিভাবে মোকাবেলা করা যাবে করোনার দ্বিতীয় ঢেউ, এই নিয়ে আলোচনায় আপনাদের সাথে আছি আমি শারমিন চৌধুরী। আর আমার সাথে অতিথি হিসেবে সংযুক্ত আছেন সাচিপের সভাপতি এবং করোনা প্রতিরোধে জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার ইকবাল আরসলান, আছেন আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার এএসএম আলমগীর, আছেন যুক্তরাষ্ট্রের কেন্টাকির হাইল্যান্ড মেডিকেল সেন্টারের রেসপিরেটরি কেয়ারের পরিচালক অধ্যাপক ডাক্তার আয়েশা মান্নান শিকদার, আছেন ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটি হাসপাতালের কার্ডিয়াক সার্জন ডাক্তার শাকিল ফরিদ এবং সাবেক ডিএমপি কমিশনার নাইম আহমেদ। আপনাদের পাঁচজনকে স্বাগত জানাচ্ছি। আজকের রাজকাহনী শিরোনাম ঠিক করেছি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা কিভাবে। আমি ডাক্তার ইকবাল আরসলান আপনার কাছ থেকে শুরুতে জানতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা দিয়েছেন তার বাস্তবায়ন সম্পর্কে আসলে কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়টি কি স্পষ্ট হলো কিনা। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে করোনা পরীক্ষা করিয়ে তাদেরকে দেশে ঢোকাতে হবে বিদেশ ফেরতদের, সেই পরীক্ষাটা কিভাবে করা হবে সেটি একটা প্রশ্ন, সেটি একটু জানবো আপনার কাছ থেকে। সেটি ধারণা যদি পাই, সাথে সাথে সবাইকে কোয়ারেন্টাইন তাদেরকে নিশ্চিত করতে হবে, অতীতেও সেটি সম্ভব হয়নি, সেটি নিয়ে অনেক খবর আমরা করেছি বা দেখেছি। এবারে আসলে কি হবে, কি হতে যাচ্ছে, এই নির্দেশনাগুলোর বাস্তবায়ন সম্পর্কে আপনি কি কেমন ধারণা দিতে পারেন ডাক্তার ইকবাল আরসলান? জি, ধন্যবাদ আপনাকে এবং আলোচক বৃন্দ এবং দর্শক শ্রোতা। আমি আপনার যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে যে আমরা যদি লক্ষ্য করি যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন এবং নির্দেশনা বাস্তবায়ন যারা করবেন তারা হচ্ছে যে কর্তৃপক্ষ, হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তর। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে পরামর্শ কমিটি আজ থেকে প্রায় 3 মাস আগে তাদেরকে অ্যান্টিজেন পরীক্ষা করবার যে ব্যবস্থা সেটা গ্রহণ করবার জন্য অনুরোধ করেছিল বা পরামর্শ দিয়েছিল, কিন্তু এ পর্যন্ত আমরা কোনো কার্যকরী পদক্ষেপ দেখতে পাইনি। এবং আপনার এয়ারপোর্টে যদি কাউকে শুধুমাত্র টেস্ট করিয়ে ঢোকাতে হয় তাহলে অ্যান্টিজেনের কোনো বিকল্প নেই অ্যান্টিজেন পরীক্ষার, কারণ এটা আপনারা জানেন যে 15 থেকে 20 মিনিটের মধ্যে সম্ভব। আরটিপিসিআর এর মাধ্যমে আপনি যেখানে আমাদের প্রতিদিন 56 ফ্লাইট, মানে আপনার আপনার আসবে 28টা এবং যাবে 28টা, এটা হচ্ছে যে আমরা যত জেনেছি। তা এখন 56 ফ্লাইটে যারা আসা যাওয়া করবেন, বিশেষ করে যারা আসবেন তাদেরকে আমরা যে 28টা ফ্লাইটে যারা আসবেন তাদের যদি পরীক্ষা করতে হয় তাহলে অ্যান্টিজেন পরীক্ষা করতে হবে। আমি জানি না যে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তর এটা কতটুকু বাস্তব পদক্ষেপ গ্রহণ করেছেন, তারাই বলতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে কোয়ারেন্টাইনের যে ব্যবস্থা, কোয়ারেন্টাইনের ব্যবস্থা যেটা করা হয়েছিল সেটা এখন সেইভাবে কার্যকরী নেই। এবং যে আপনার এই বিপুল পরিমাণ যে আপনার প্যাসেঞ্জার যারা তাদের এই কোয়ারেন্টাইন করবার জন্য যে সুবন্দোবস্ত ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বসুন্ধরায় যে জায়গাটা নেওয়া হয়েছিল সেটাও কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা যদি পালন করতে হয় বা আপনার এটাকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে দ্রুততম সময়ে আপনার এই যে বাস্তবায়নকারী কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে হবে। কিন্তু আমি সেরকম লক্ষণ আমি দেখতে পাচ্ছি না। তারা যে ঢিলাঢালা ভাবে এগোচ্ছেন তাতে আমার মনে হয় না যে মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা তারা সময় মতো বাস্তবায়ন করতে পারবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডাক্তার ইকবাল আরসলান, আবারও আপনার কাছে নিশ্চয়ই আসবো। আপনি যেটি বলছিলেন যে কিভাবে বাস্তবায়ন হবে সেটি জাতীয় কমিটির সদস্য হিসেবেও খুব স্পষ্ট নয় এবং ঢিলেঢালা ভাব আপনি লক্ষ্য করছেন। এখান থেকে আমি জনাব নাইম আহমেদ আপনার কাছ থেকে জানতে চাই, গতবারও যখন গতবার বলতে বুঝাচ্ছি যে প্রথম যখন প্রাদুর্ভাব শুরু হলো তখন আমরা দেখেছিলাম এরকম নির্দেশনা, কোয়ারেন্টাইন বাস্তবায়ন
এবং মাস্ক পরার বিষয়টি, এটাতে আমরা দেখেছিলাম আইন শৃঙ্খলা বাহিনী সংযুক্ত ছিল। এবারে আসলে বাস্তবায়নে আইন শৃঙ্খলা বাহিনীকে কতটা সংযুক্ত করা যাবে বলে মানে বা করা উচিত, না করলে সম্ভব কিনা এটির বাস্তবায়ন, সেই বিষয়ে কি বলবেন জনাব নাঈম আহমেদ? আপনাকে ধন্যবাদ। করোনার যে প্রাথমিক পর্যায়ে আর বর্তমান পর্যায়ের মধ্যে একটা বিরাট ফারাক রয়েছে। প্রাথমিক পর্যায়ে আমরা দেখেছি যে লকডাউন করা হয়েছে সরকারিভাবে। লকডাউন মানে হচ্ছে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, সেখানে সরকারি অফিস, বেসরকারি অফিস, দোকানপাট সবকিছু বন্ধ ছিল। সে সময় আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে এই করোনার যে প্রতিরোধ ব্যবস্থা, যেটা স্বাস্থ্যবিধি মেনে চলার কাজটা সহজ ছিল তাদের কাছে। লোকজন কম ছিল, বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তারা এই কাজকর্মগুলি করেছেন। বিভিন্ন বাসায় লকডাউন করা হয়েছে, বিশেষ করে যে বাসায় করোনা আক্রান্ত হচ্ছে সেখানে এগুলি করা হয়েছে। কিন্তু এখন ওই পরিস্থিতি, তখন লোকজন কম ছিল, এমনি লোকজন রাস্তায় ঘরের ভিতরে ছিল, রাস্তায় কম লোকজন যাতায়াত করতো। সে প্রেক্ষিতে ওই সময় আইন প্রয়োগকারী সংস্থা তাদের দায়িত্ব কর্তব্য ভালোভাবে পালন করতে পেরেছে, সক্ষমতা অর্জন করেছে এবং অভিজ্ঞতা অর্জন করেছে। এবং সম্মুখ সারি যোদ্ধা হিসেবে ডাক্তার, নার্স এবং ভলান্টিয়ারের পাশাপাশি তারা সুনাম অর্জন করেছে। এবং আমি যেটা বলতে চাচ্ছি যে ওই পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতি ভিন্ন। এখন লকডাউন বলতে কিছুই নেই, শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বাদে সবকিছু খোলা, রাস্তাঘাট, দোকানপাট, বিয়ে অনুষ্ঠান সবকিছু সমানভাবে চলছে। সেক্ষেত্রে এই পরিস্থিতিতে এই স্বাস্থ্যবিধি মেনে চলার মানানো একটু কঠিন কাজ। তবুও যেহেতু আইন প্রয়োগকারী সংস্থার একটি সুবিধাজনক অবস্থান হলো তারা সবসময় রাস্তাঘাটে থাকে, অর্থাৎ তারা গ্রাউন্ডে থাকে। বিশেষ করে এই পাবলিক প্লেসগুলিতে তারা বিভিন্ন টহল ডিউটি বলেন বা যে কোনো কারণেই থাকে। বর্তমান প্রেক্ষিতে তাদের প্রধান কাজ হওয়া উচিত, আমি মনে করি, যেটা তারা ইম্পোজ করতে পারে, সেটা হচ্ছে মাস্ক পরিধান করা। কারণ স্বাস্থ্যবিধি সম্পর্কে আমরা জানি প্রধান তিনটা কাজ, একটা হলো মাস্ক পরা, একটা হাত ধোয়া, আর একটা হলো ডিস্টেন্স মেনটেন করা। ডিস্টেন্স মেনটেন এটা হয়তো পাবলিক প্লেসে তারা কিছুটা করতে পারে এবং মাস্ক পরিধানটা তারা নিশ্চিত মানে করার, এটা মেনে চলার জন্য তারা ব্যবস্থা নিতে পারে। সেই ক্ষেত্রে ভিন্ন স্ট্র্যাটেজি এই বর্তমান প্রেক্ষিতে নিতে হবে। আগের যে কৌশল লকডাউনের সময়, সেই কৌশলটা এখানে কাজ করবে না। তার মানে এখানে দাঁড়াচ্ছে যে এই কাজের জন্য তাদের অতিরিক্ত ফোর্স মোতায়েন করতে হবে, শুধু এই কাজের জন্য ডেডিকেটেড কিছু পুলিশ ফোর্সকে মোতায়েন করতে হবে এবং প্রপার স্ট্র্যাটেজি এটা আলাপ আলোচনা করে নিয়ে তারপর তাদেরকে মাঠে নামতে হবে। সেজন্য কি যথেষ্ট সক্ষমতা পুলিশ বাহিনীর বা আইন শৃঙ্খলা বাহিনীর সামগ্রিকভাবে যদি বলি, সেটি কি আছে? কারণ যেই ঢিলেঢালা ভাবের কথা আমরা দেখছি বা জানছি, রাস্তায় বেরোলে যেমন দেখা যায়, আপনিও বলছিলেন স্কুল কলেজ ছাড়া বা শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া সবই খোলা রয়েছে। উপরন্তু আমরা দেখছি বিভিন্ন সমাবেশ, বিক্ষোভ কর্মসূচি। আজকেও আমরা দেখেছি অর্ধলক্ষাধিক, পুলিশের তথ্য বলছে এরকম অর্ধলক্ষ মানুষ নিয়ে বিক্ষোভ কর্মসূচি হয়েছে, মিছিল হচ্ছে, নানান রকম ঘটনা ঘটছে। তার মধ্যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা জায়গাটা কতটুকু, এনফোর্স করার বিষয়টি আপনি বলছিলেন, কিভাবে করবে তারা? সক্ষমতার বিষয়টা হচ্ছে, এখানে দায়িত্ব তো সবারই আছে, যারা মিছিল করছেন তাদেরও কিছু দায়িত্ব আছে যে এই ধরনের মিছিল করার জন্য এটা কন্টিনিউ হতে পারে, সরে যেতে পারে। আমেরিকা, এই যে নিউজে কিছুক্ষণ আগে শুনলাম আপনাদের এখানেই, যে একটা বিরাট প্রেসিডেন্ট ট্রাম্পের মিটিংয়ে বহু 30,000 বা কত হাজার করোনা রোগী ছড়িয়ে পড়েছে এবং তার জন্য কিছু সংখ্যক লোক মারা যেতে পারে, সেটা ফোরকাস্ট করা হয়েছে। যাও, ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না। সেখানে আমি যেটা বলছি, দায়িত্ববোধ সবারই থাকা উচিত। যারা মিছিল করে তাদের দায়িত্ব হওয়া উচিত। মিছিল তো একটা সামান্য একটা সেগমেন্ট করছে, কিন্তু আমি ঢাকা শহরের দিকে চান, বড় বড় শহরের দিকে যদি যান, দেখেন বিরাট সংখ্যক লোক রাস্তাঘাটে, পাবলিক প্লেসে আছে, দোকানপাট, রাস্তাঘাট, অফিস আদালতে সব জায়গায় আছে। আমি যেটা বলছি, একটা ভিন্ন কৌশল অবলম্বন করতে হবে। যেমন ধরুন চেকপোস্ট, সেখান থেকে হতে পারে যারা রাস্তা দিয়ে যাচ্ছে তাদেরকে চেক করা এবং মাস্ক পরেছে কিনা সেটার ব্যবস্থা নেওয়া। সেখানে আমি যেটা বলছিলাম যে যেহেতু ভিন্ন প্রেক্ষিক, ভিন্ন কৌশল অবলম্বন করে সেখানে আগানো যেতে পারে। যেটা বলছেন সক্ষমতা নিয়ে, সেখানে আমি বলবো সক্ষমতা তো এটা তো কম্প্রিহেনসিভ অ্যাপ্রোচ। তাহলে সেটা বিভিন্ন মানে এন্টিটি বা বিভিন্ন সংস্থাগুলি সকালকে একযোগে কাজ করতে হবে। পুলিশ সেখানে একটা অংশ। তারা যখন আইন বাস্তবায়নের মতো এখানে যে মাস্ক পরাটা বাস্তবায়ন করা, মানে এই জন্য এই সক্ষমতা যেটা আপনি বলেছেন, সেখানে আমি বলবো যে পূর্বে তারা কিছু অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাকে কাজে লাগানো এবং নৌতল কৌশল নিয়ে আগানো। আমি যেটা বলছি যে পুরোপুরি না হলো। নাঈম আহমেদ, ধন্যবাদ আপনাকে। আমি জানতে চাই ডক্টর ASM আলমগীর, আপনার কাছ থেকে যে আসলে এরকম আপনাদের কোনো গবেষণাও আছে কিনা, যেহেতু আমরা দেখছি না তার বাস্তবায়ন, নির্দেশনাগুলোর বাস্তবায়ন, এবং সামনে আসলে কতটা দেখবো সেটি নিয়েও একটা সন্দেহ রয়ে যাচ্ছে। মাস্ক পরা বা কোয়ারেন্টাইন নিশ্চিত করার যে নির্দেশনাগুলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকেও আসছে, সেক্ষেত্রে আসলে মানলে পরিস্থিতিটা কেমন হবে, এবং যদি না মেনে এভাবে চলতে থাকে, শীতে তার পরিস্থিতিটা আসলে কেমন হতে পারে, সেই ধারণাটা কি আমাদের দিতে পারেন?
আর দেখেন, এটা তো সারা পৃথিবীর গবেষণায় একরকম। আমরা যদি বলি যে শীতের যে প্রকোপ হতে পারে, সেটা সারা পৃথিবীতে বিভিন্ন দেশের বিভিন্ন রকম গবেষণায় যেটা দেখা যাচ্ছে। এবং যে মাস্ক পরাটা, এটাও কিন্তু শুধু আমরা বাংলাদেশের নাগরিকদের শুধু যে দোষ দিই তা না, এটা সারা পৃথিবীতেই এরকম একটা ঢিলেঢালা ভাব হচ্ছে। এবং এই যে সেকেন্ড ওয়েভের অন্যতম কারণও কিন্তু ইউরোপে এবং অন্যান্য অঞ্চলে কিন্তু মাস্ক না পরা এবং আমরা না করা। এবং এটা 9 মাস ধরে এরকম ভাবে ধরে রাখাটা খুব কঠিন। আমরা যখন মাস্ক পরতে প্রথম শুরু করেছিলাম তখন আমরা একটা সার্ভে করেছিলাম, এবং 74% মানুষ তখন মাস্ক পরতেন, আর এখন সেটা 40-এর নিচে নেমে চলে আসছে। এখন ক্ষেত্রে একদমই নাই, মানে 5%, 10% কোনো জেলা শহরে। সো এগুলির জন্য আসলে শুধু যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, সরকারি নির্দেশনা, এগুলির সাথে বোধহয় আমাদের এখন সামাজিক সংগঠনগুলার নেমে এসে ক্যাম্পেইন করাটা প্রয়োজন। এখন আসলে আমরা যদি শাস্তির কথা বলি, আমরা বারে বারে বলি যে আমাদের সংক্রামক ব্যাধি আইন আছে, আইন অনুযায়ী শাস্তির চেয়ে যদি আজকে হতো যে একটা সামাজিক সংগঠন 3000, 5000, 10,000 মাস্ক নিয়ে কোনো রাস্তায় ডিস্ট্রিবিউশন করা শুরু করলে, সেটার একটা ট্রেন্ড যদি আমরা তৈরি করতে পারতাম, তাহলে বোধহয় অনেক ভালো হতো এবং এটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা থাকতো। আর মাস্ক পরার তো হলো যে আমি শুধু নিজেকে রক্ষা করছি না, আমি কিন্তু টু প্রটেক্ট আদার্স, আমার মাস্ক পরতে হবে। আমরা দুজনে মাস্ক পরলে আমরা একে অন্যকে রক্ষা করছি। এবং সরকারি অফিসে হয়তো সেটা এখন বাধ্যতামূলক হয়েছে, এবং যেহেতু অন্য উপায় নাই, সরকারি কর্মকর্তারা তারা বুঝছেন বাধ্য হয়ে সরকারি হাসপাতালগুলোতে সার্ভিস নিতে হলে যেহেতু মাস্ক পরে আসতে হয়, সেটা করা হচ্ছে। কিন্তু বহু জায়গায় সেটা হচ্ছে না। এবং এগুলি আসলে শুধু যে রাষ্ট্র করবে, স্বাস্থ্য মন্ত্রণালয় করবে, কিংবা এনজিওস বা ইন্টারন্যাশনাল এজেন্সিজ যাদের এটা চাকরি তারা করবে, ব্যাপারটা এরকম না হয়ে এটা একটা সামাজিক আন্দোলনে পরিণত হওয়া উচিত। আমার মনে হচ্ছে বাংলাদেশে এখন এই মুহূর্তে কেন, সারা পৃথিবীতে যেভাবে আপনি মাস্ক বিরোধী কর্মকাণ্ড দেখছেন, সেখানে যদি এগুলি সামাজিক আন্দোলন না হয়, তাহলে সবাইকে মাস্ক পরানো অত্যন্ত কঠিন হবে আমাদের জন্য। জি, নিশ্চয়ই। এবং তার পরিণতিটা কেমন হবে সেটি নিয়েও মানে জানবার আগ্রহ, মানে আমরা আসলে কতটা ভয় পাবো। অনেক সময় আমরা ভয় থেকেও তো সচেতন হই। সেজন্য এই প্রশ্নটি আমি করছিলাম। ডাক্তার আয়েশা মান্নান শিকদার, যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ আসছে। যুক্তরাষ্ট্রে আমরা সমাবেশ দেখছি, সেখানেও ঠিক আসলেই একই রকম মাস্কের খুব একটা তোয়াক্কা নাই। অনেক মানুষ নির্বাচনী সমাবেশে যুক্ত হচ্ছেন। সেখানের পরিস্থিতি আপনারা বিশেষজ্ঞ হিসাবে কেমন আশঙ্কা করছেন? ট্রাম্প বলছেন যে লকডাউন ঠেকাতে ট্রাম্পকে যেন ভোট দেওয়া হয়, সেই আহ্বান জানাচ্ছেন তিনি। অতএব মানে যেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, তাতে থেকে পরিণতি কেমন আশঙ্কা করছেন ডাক্তার আয়েশা মান্নান? এটা যদি শুরুতে একটু বলেন। জি, ধন্যবাদ শারমিন। সবাইকে সালাম। আসলে যুক্তরাষ্ট্রে আমরা দেখছি যে থার্ড ওয়েভ, তার মানে তৃতীয় ঢেউ, যেটা বাংলাদেশ আশঙ্কা করছে দ্বিতীয় ঢেউ, সেটা আমরা পেরিয়ে এসেছি। আমরা দেখেছি গতকাল 86,000 লোক পজিটিভ হয়েছে এবং প্রায় 1,000 লোক মারা গেছে। তার মানে যুক্তরাষ্ট্রে কোনো কিছু কাজ করছে না। এটার সাথে ডিরেক্টলি রিলেটেড হচ্ছে এই যে মাস্ক পরিধান না করা এবং সামাজিক দূরত্ব না বজায় রাখা। সেটা আজকাল আমরা দেখছি যে এত সমাবেশ, যেখানে ট্রাম্প নিজে এত বিরাট সমাবেশ করছেন, সেই সব রাজ্যে যেখানে করছেন সেই সব রাজ্যে কিন্তু বেড়ে যাচ্ছে। আসলে এই যে আমরা একটা ব্যালেন্স করতে হবে আমাদের, যেটা আপনাদের আলোচনায় বেরিয়ে আসলো, ব্যালেন্সটা হবে গভর্নমেন্ট, পাবলিক হেলথ এবং ব্যক্তির মধ্যে। শুধু আমরা ডাক্তার এবং গভর্নমেন্ট যদি বলি সেটা কার্যকরী হবে না। প্রতিটা ব্যক্তি তাদের নিজের দায়িত্বটা নিতে হবে। সেই সাথে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি চলে আসছে, যেহেতু আমাদের ভ্যাকসিন দরকার। তো যুক্তরাষ্ট্রে এখন আমরা যদি এভাবে চলতে থাকি, আপনারা দেখেছেন যে কার্ভটা নেমেছিল মে মাসের দিকে, তারপর আবার উঠেছে সেকেন্ড ওয়েভ। এখন কিন্তু খুব স্টিপ কার্ভ, অসম্ভব বেড়ে যাচ্ছে। আমরা বাংলাদেশে দেখছি যে মেসেজিং কিন্তু অনেকটা কারেক্ট হচ্ছে, কারণ রাষ্ট্রপতি নিজেই বেরিয়ে এসে বলছেন নো মাস্ক নো সার্ভিস, এবং বর্ডার ক্লোজ করার কথা বলছেন এবং প্রপার চেক করছেন। তা আমি আশা করব যে এটার একটা ইম্প্যাক্ট হবে বাংলাদেশে। আমি যদি একটু বলতে চাই যে আপনারা বললেন যে অ্যান্টিজেন টেস্ট করার কথা এয়ারপোর্টে,
এখন অ্যান্টিজেন টেস্টের চাইতে কিন্তু আরটিপিসিআর মোর সেনসিটিভ। একটু সতর্ক করতে চাই, যদি কারো সিমটম থাকে বা হাই রিস্ক থাকে তাহলে নেগেটিভ অ্যান্টিজেনটা ফলো করতে হবে উইথ এন আরটিপিসিআর। এটা একটু আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। যুক্তরাষ্ট্রে কিন্তু এখন টুইন্ডেমিক চলছে, আমাদের ফ্লু সিজন শুরু হয়ে গেছে, সেই সাথে করোনা তো আছে। যুক্তরাষ্ট্রের অবস্থা আসলেই খারাপ। ধন্যবাদ। যুক্তরাষ্ট্রে কি এরকম পরীক্ষা করিয়ে ঢোকানো হচ্ছে, মানে যুক্তরাষ্ট্রে যারা প্রবেশ করছে বিভিন্ন দেশ থেকে, সেখানে কি এরকমটা করা হচ্ছে? না, কোনো পরীক্ষা করা হচ্ছে না, ইভেন টেম্পারেচার চেকও করা হচ্ছে না। সেই যে আমরা বলেছিলাম যে জানুয়ারি 28 তারিখে যখন ট্রাম্প প্রথম জানলো যেটা করা উচিত ছিল, সেটা তখন তো করেইনি, এখন তো আরো করা হচ্ছে না, এখন একেবারেই মানা হচ্ছে না। তবে অফিসগুলোতে যে সরকারি বেসরকারি এবং দোকানপাটে গেলে কিন্তু মাস্ক না পরলে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। জি, অনেক ধন্যবাদ ডাক্তার আজমান শিকদার। আবারও আসবো আমি ডাক্তার শাকিল ফরিদ, আপনার কাছ থেকেও এই পরিস্থিতি জানতে চাই। যুক্তরাজ্যেও কি এরকম পরিস্থিতি, মানে এই নির্দেশনাগুলো আছে কিনা, বাস্তবায়ন হচ্ছে কিনা, চেক করে ঢোকানো হচ্ছে কিনা, যুক্তরাজ্যে যারা ঢুকতে যাচ্ছে সেটি জানবো। আমরা জানি লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন 5 নভেম্বর থেকে 4 সপ্তাহের। সেখানকার পরিস্থিতির সাথে যদি বাংলাদেশের নির্দেশনা যেগুলো বা বাস্তবায়নের পর্যবেক্ষণটা যদি আপনি একটা তুলনামূলক পর্যবেক্ষণ জানান ডাক্তার শাকিল ফরিদ। শারমিন, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথমে আপনাদেরকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যুক্তরাজ্য এবং ইউরোপের পরিস্থিতি অ্যাকচুয়ালি খুবই খারাপ। আমরা এখন সেকেন্ড ওয়েভে প্রবেশ করেছি। দেখা গিয়েছে যে এই সেকেন্ড ওয়েভের যে করোনা ভাইরাসটা এসছে, এটা মোস্টলি কিন্তু স্প্যানিশ এগ্রিকালচারাল ওয়ার্কারদের থেকে এসছে, এবং ওয়ান অফ দ্য মেইন কারণ হচ্ছে ইউরোপে আপনি জানেন যে কমন বর্ডার, যার ফলে এক দেশ থেকে দেখা যাচ্ছে ভাইরাসটা অন্য দেশে খুব ইজিলি যাচ্ছে। এখন ইউকের কারেন্ট ল কি, আপনি যদি বিদেশ থেকে ইউকেতে আসেন তাহলে 2 সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে, এবং এয়ারপোর্টে কোনো পয়েন্ট অফ কেয়ার টেস্টিং হচ্ছে না, অলদো তারা এসব নিয়ে কথাবার্তা বলছে যে পয়েন্ট অফ কেয়ার টেস্টিং করা হবে। এবং এখানে সংক্রমণের হার খুবই বেড়ে গেছে, কিন্তু এমনি আপনি যদি কমপ্লায়েন্স চিন্তা করেন, যে জনসাধারণকে যেসব ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, যেমন মাস্ক পরে থাকতে হবে, মাস্ক না পরলে কোনো ইনডোরে যেতে পারবে না, তারপর সোশ্যাল ডিস্টেন্সিং করা হবে, এই জিনিসগুলো ফলো করা হচ্ছে। কিন্তু তারপরেও প্রবলেম যেটা হচ্ছে, আমি যেটা বললাম যে কমন ইকোনমিক এরিয়া যেহেতু, এর জন্য কিন্তু ইউরোপের মধ্যে এত বেশি প্যাসেঞ্জারদের আদান প্রদান হচ্ছে যে, যার ফলে ডিজিজটা ছড়িয়ে যাচ্ছে। এখন আমার মনে হয় সবাই ফলো করা উচিত সাউথ কোরিয়াতে যেই মডেলটা ফলো করা হয়েছে। ওরা প্রথমে কেউ যদি এয়ারপোর্টে আসে তাদের টেম্পারেচারটা মাপে, তারপর টেম্পারেচার যদি তাদের হাই টেম্পারেচার না থাকে পয়েন্ট অফ কেয়ার টেস্টিং করে, পয়েন্ট অফ কেয়ার টেস্টিং এ যাদের যদি নেগেটিভ রেজাল্ট থাকে তখন তাদেরকে একটা অ্যাপ ডাউনলোড করতে হয় এবং তাদেরকে নিজেদের বাড়িতে কোয়ারেন্টাইন করতে বলা হয়। কোয়ারেন্টাইনের যখন তারা যায় কোয়ারেন্টাইনের জন্য, তাদেরকে কিন্তু প্রতিদিন তাদের সিমটম ওই অ্যাপে ইনপুট করতে হয়। সো আপনি যদি ওয়ার্ল্ডে একটা আইডিয়াল মডেল দেখেন যে কিভাবে করোনা ভাইরাস থেকে কন্ট্রোল করা হয়েছে, সেটা হচ্ছে সাউথ কোরিয়া, সেটা হচ্ছে ভিয়েতনাম, এসব কান্ট্রি। আনফরচুনেটলি ইংল্যান্ড আমেরিকা তাদের এত রিসোর্স থাকার পরেও এটা কিন্তু খুব খারাপ ভাবে ম্যানেজ করা হয়েছে, এবং পুরা ইউরোপেও খুব খারাপ ভাবে ম্যানেজ করা হয়েছে। সো আমার মনে হয় বাংলাদেশে এটা একটা খুব ভালো সুযোগ এখন করোনাটাকে কন্ট্রোলে আনার, বিকজ আমাদের ফার্স্ট পিক এখন শেষ হয়েছে বাংলাদেশে, সেকেন্ড পিক যাতে না আসে এর জন্য কিন্তু এখন এই জিনিসটাকে চারিদিকে খুব সতর্ক থাকতে হবে সবাইকে। ইউরোপে আমাদের এই সুযোগটা ছিল, যখন ফার্স্ট পিকটা শেষ হয়, সেকেন্ড পিকটা আসার আগে প্রায় 3-4 মাসের একটা গ্যাপ ছিল, ওই টাইমে কিন্তু প্রপারলি অ্যাক্ট করলে আজকে ইউরোপে হয়তো সেকেন্ড পিকটা এভাবে হতো না। তো আমি আশাবাদী যে বাংলাদেশে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে তার ফলশ্রুতিতে হয়তো কিছুটা কন্ট্রোলের সিচুয়েশন থাকবেন। তবে আমার আগে বিজ্ঞ বিশেষজ্ঞরা যা বললেন যে মাস্ক, তারপর সোশ্যাল ডিস্টেন্সিং, এগুলি খুব কড়াকড়ি ভাবে আরোপ করতে হবে। জি, অনেক ধন্যবাদ ডাক্তার শাকিল ফরিদ। আবারও নিশ্চয়ই আপনার কাছ থেকে জানবো, যেটি বরিস জনসন বলছেন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে, হাজার হাজার মানুষ মারা যেতে পারে, পরিসংখ্যান বা কোনো জরিপ আছে কিনা, গবেষণা আছে কিনা যে আসলে কেমন পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে, আমি সেই জায়গাটিতে আসবো। আমি জনাব নাইম আহমেদ, আপনার কাছ থেকে একটু এটি জানতে চাই যে যেমন আমরা দেখেছি শুরুর দিকে আমরা অনেক পুলিশ সদস্যকে ফ্রন্টলাইনার হিসেবে তাদেরকেও আক্রান্ত হতে দেখছিলাম, এখন আসলে পরিস্থিতি কেমন, পুলিশ সদস্যরা কেমন মানে নিরাপদে আছে কিনা, এটি কি আমাদেরকে জানাতে পারেন জনাব নাইম আহমেদ?
আমরা দেখেছি প্রাথমিক পর্যায়ে অনেক পুলিশ সদস্য মারা গিয়েছেন, অনেকে রোগে আক্রান্ত হয়ে ভালো হয়ে গেছেন। তো এই সংখ্যাটা একেবারে এখন কম, এর মৃত্যু এবং আক্রান্তের খবরটা কম। তবে সিলেটে একটা ঘটনা আমরা দেখেছেন যে রায়হান হত্যাকাণ্ড হয়েছে, সেখানে যারা তদন্তকারী অফিসার ছিল, যারা তদন্তের কাজে যারা জড়িত ছিল, সবাই করোনা আক্রান্ত হয়ে গেছে। এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, কিন্তু ওভারঅল পরিস্থিতি ভালো। এখানে করোনা রোগীদের আমাদের চিকিৎসার ব্যবস্থা আছে, পুলিশ হাসপাতাল ভালো চিকিৎসা দিচ্ছে এবং পরিস্থিতি আমি কম্পারেটিভলি মনে করি আগের তুলনায় অনেক ভালো। অনেক ধন্যবাদ জনাব নাঈম আহমেদ, আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা আবারও ফিরছি বিরতির পরে, রাজকাহনে কথা বলবো। সামনের পরিস্থিতি, ট্রিটমেন্ট প্রোটোকল, ভ্যাকসিন, এই বিষয়গুলো নিশ্চয়ই আসবে আলোচনায়। থাকুন সাথে, বিরতির পর ফিরছি। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। ডাক্তার ইকবাল আরসলান, শুরুর অংশে জিজ্ঞাসা করছিলাম প্রতিরোধে যে নির্দেশনা সেটির বাস্তবায়ন সম্পর্কে। বুঝতে পারছিলাম যে কারিগরি কমিটিও আসলে বাস্তবায়নটা কিভাবে হবে সেই সম্পর্কে খুব যে অবগত তেমনটা নয়, সাথে সাথে একটা ঢিলেঢালা ভাবের কথাও বলছিলেন। যদি প্রতিকারের জায়গাটাও এবারে একটু বলেন, যে মন্ত্রিপরিষদ সচিব সম্প্রতি বলছেন যে জুন জুলাই পর্যন্ত একটা প্যানিক ছিল, তারপরে ট্রিটমেন্ট প্রোটোকলের পর একটা স্বস্তির কথা তিনি জানাচ্ছেন। ট্রিটমেন্ট প্রোটোকলটা কেমন সেটি কি বলতে পারেন? কেমন ট্রিটমেন্ট প্রোটোকল দাঁড়িয়ে গেল এই সময়ের সাথে সাথে? ধন্যবাদ। আসলে ট্রিটমেন্ট প্রোটোকল আপনি জানেন যে গ্লোবালি এটা কিন্তু বারবার পরিবর্তিত হয়েছে এবং এটা 8th এডিশন চলছে এবং আমাদের 8th এডিশন তৈরি করা হয়েছে এবং 8th এডিশন তৈরি করে ইতিমধ্যে এটাকে বই আকারে আপনার মুদ্রণ করে সেটা সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দেওয়ার জন্য বা চিকিৎসকদের মধ্যে বিতরণ করবার জন্য বা চিকিৎসার সাথে সম্পৃক্ত যারা তাদের মধ্যে বিতরণ করবার জন্য। তো ট্রিটমেন্ট প্রোটোকল তো অবশ্যই যে কোভিড এর ক্ষেত্রে একটি খুবই জরুরি বিষয় এবং আপনার হচ্ছে যে যেহেতু এটা একটা নতুন আপনার ডিজিজ এবং প্রতি মুহূর্তে তার যে গতি প্রকৃতি এবং যে তার উপসর্গ বা প্যাথোফিজিওলজি এগুলোর যে পরিবর্তনের কারণে আমাদেরকেও যে পরিবর্তন করতে হচ্ছে। আর দ্বিতীয়ত যেটা আপনি বললেন যে আপনার যে বিষয়গুলো দেখেন যে খুবই প্রশংসনীয় উদ্যোগ যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে নো মাস্ক নো সার্ভিস। এখন এই নো মাস্ক নো সার্ভিসের যে বিষয়টা কিন্তু প্রথম শুরু করেছিল রংপুরে। তারা রংপুর শহরে যে রিকশাওয়ালারা কোনো প্যাসেঞ্জারকে নিত না তার মাস্ক না থাকলে। এই যে আপনার এতক্ষণ অনেক আলোচনা হলো এবং এর মধ্যে অনেকেই বলে আসছেন যে জনসচেতনতা এবং জনগণের অংশগ্রহণ ছাড়া কিন্তু কোনো কর্মসূচি আসলে সফল করা সম্ভব না। সেখানে আমরা রংপুরে দেখেছি যে তাদের যে স্বতঃস্ফূর্ত যে সাধারণ মানুষের যে এখানে অংশগ্রহণ, যেমন আপনি সবজির দোকানে গেলে যদি মাস্ক পরা না থাকে, মাছের দোকানে গেলে মাস্ক পরা না থাকলে কিন্তু মাছ বিক্রেতাও তার কাছে মাছ বিক্রি করতেন না, সবজি বিক্রি করতেন না বা করেন না। এই যে জিনিসটা সেই জিনিসটা কিন্তু আমরা আমাদের যে সামগ্রিকভাবে আমরা ঢাকার মধ্যে যে চলাচল করি তারা কিন্তু দেখতে পাচ্ছি যে ভীষণভাবে অনুপস্থিত। তো এই জনসচেতনতার জায়গাটা কিন্তু প্রথম থেকেই গণমাধ্যম, বিশেষ করে আপনারা যে ইয়াগুলো ইলেকট্রনিক মিডিয়া, আপনারা ভীষণভাবে চেষ্টা করেছেন, এখনো চেষ্টা করে যাচ্ছেন যে এই যে টক শো গুলো করছেন, একই কথা বারবার বলে মানুষের কে আপনার হচ্ছে যে তাদেরকে অনুপ্রাণিত করার চেষ্টা করছেন। তো এই পদ্ধতিটা আসলে আমাদেরকে চালিয়ে যেতে হবে। আমি বিশ্বাস করি যে আপনার শুধুমাত্র পুলিশিং করে আপনার কোনো কিছু যে সমাধান করা সম্ভব না। পুলিশিং কিছুটা লাগবে যে আইন প্রয়োগকারী তারপরে আসলে প্রশ্ন হচ্ছে যে এটা হালকা হয়ে গেল কেন? আপনি বলছিলেন শুরুতে যেরকমটা চলছিল বা একটা পরিসংখ্যান আগের অংশে আসছিল যে কত শতাংশ শুরুতে পড়তো, এখন কত শতাংশ পড়ছে। হালকাটা হয়ে গেল কেন? মানুষের মধ্যে ভাবটা চলে আসলো কেন? ডাক্তার আলমগীর, সেই অংশটা যদি আপনি একটু বলেন। সাথে সাথে আরেকটা প্রশ্ন করি, ট্রিটমেন্ট প্রোটোকল নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে কেমন খরচ হচ্ছে হাসপাতালে যারা ভর্তি হচ্ছেন, 15,000 টাকা আপনাদের গড়ে খরচ হচ্ছে, আইসিইউতে গেলে 47,000 টাকা। আমাদের কি সক্ষমতার জায়গাটা এখন যথেষ্ট আছে যদি প্রকোপ বাড়ে? সেই বিশ্লেষণটা যদি বলেন ডাক্তার আলমগীর। এখানে দেখুন না, মাস্ক কথাটা তো সাধারণ মানুষের জন্যই বলতে হবে। আর যেটা প্রফেসর ইকবাল আরসলান বললেন যে আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল বারবারই চেঞ্জ হচ্ছে, এটা আমাদের তো না, সারা পৃথিবীতে চেঞ্জ হচ্ছে, অভিজ্ঞতার উপর চেঞ্জ হচ্ছে। এবং আমরা প্রথম দিকে যেরকম জেনেছিলাম আস্তে আস্তে আমাদের জ্ঞান বাড়ছে, কিন্তু আমরা অনেক কিছু আসলে এই 11 মাসে আমরা জানি না এই ভাইরাস সম্পর্কে এখনো।
এবং নতুন নতুন আমরা যেগুলি চেঞ্জেস হচ্ছে সেগুলি ন্যাশনাল গাইডলাইনে আসবে, সেটাই স্বাভাবিক। এবং সারা পৃথিবীতে ট্রিটমেন্ট যে কতবার বদলে গেছে শাকিলরা ভালো বলতে পারবে, আরো যে বদলে যাচ্ছে, দিন দিন বদলে যাচ্ছে। কিন্তু আমাদের যেটা হয়েছে যে আমাদের চিকিৎসক সমাজও এক ধরনের অ্যাডপ্টেশন। প্রথম দিকে যে সারা পৃথিবীতে যে এরকম একটা আতঙ্ক ছিল, আমরা তো মানুষ, আমাদেরও তো ভিতরে নিজেদেরও সেফটি সিকিউরিটির ব্যাপারটা ছিল, কিন্তু আস্তে আস্তে আমরা অভ্যস্ত হয়েছি, প্রটোকল গুলো আমরা প্র্যাকটিস করতে শিখেছি, এবং সেই জন্য এই সক্ষমতাটা এখন আমাদের তৈরি হয়েছে। আর যেখানে হাসপাতালে কত খরচ হয় সেটা আসলে বিভিন্ন ভাবেই, এমনি নর্মাল রুগী আসলে তো সরকারের খরচ হয়, আমরা 10 টাকার টিকিট দিয়ে হাসপাতালে রুগী ভর্তি করি, কিন্তু 10 টাকার টিকিট তো আসলে কোনো খরচ না, এটা এক ধরনের ভলান্টারি সার্ভিসেস, যে অথবা যে অকারণে হাসপাতালে এসে যেন বিল না করে সেটার জন্য এক ধরনের ফিজ জমা দেওয়া। কিন্তু সরকারের তো আমরা প্রায় সবগুলো মেডিসিন সরকারি হাসপাতালে ফ্রি দেওয়া হচ্ছে, এবং এগুলো এক একটা মেডিসিন যেগুলি ক্লিনিক্যাল ট্রায়ালের প্রটোকল হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশে ইউজ হচ্ছে, আমাদের এখানে আমাদের দেশে ম্যানুফ্যাকচারাররা তৈরি করছেন বলে তাও তুলনামূলকভাবে কম দামে সরকার কিনতে পারছে, এবং অনেক জায়গায় ম্যানুফ্যাকচারাররা আমাদেরকে ফ্রিও দিচ্ছেন। এবং সেই তুলনায় আর যদি হাসপাতালগুলোর রেডিনেস এর কথা বলেন, যেটা বলা হয়েছে যে আমাদের যে কোভিড নন কোভিড আলাদা করে ভাগ করে বন্ধ করে দেওয়া হয়েছে, সবগুলোই কিন্তু আসলে সকল অ্যাক্টিভিটিস 30 ডিসেম্বর পর্যন্ত আবার রেখে দেওয়া আছে, যদি দরকার হয় যেন শীতকালের কোনো প্রকোপ দেখা দিলে ইমিডিয়েটলি যেন স্টার্ট করা যায়, সেটা আমরা স্টার্ট। অনেক ধন্যবাদ ডাক্তার আলমগীর, মানে প্রস্তুতিটা নিয়ে রাখা হয়েছে। আমি ডাক্তার আয়েশা মান্নান শিকদার, ট্রিটমেন্ট প্রোটোকলের জায়গায় যুক্তরাষ্ট্রীয় কিরকম ট্রিটমেন্ট প্রোটোকল, বাংলাদেশের সাথে সেটার তুলনামূলক জায়গাটার আপনার বিশ্লেষণ জানতে চাই, এবং কোনো পরামর্শের জায়গা আছে কিনা। আমাদের তো আসলে সামর্থ্যের জায়গাটা একটা সীমাবদ্ধতা আছেই বাংলাদেশে। ডাক্তার আয়েশা মান্নান শিকদার। জি, অনেক ধন্যবাদ শারমিন আপনাকে। আর ট্রিটমেন্ট প্রোটোকল অনেক চেঞ্জ হয়েছে, এটা অবশ্য ঠিক। তবে একটা জিনিস আমরা দেখছি যে বাংলাদেশের সাথে আমেরিকার ট্রিটমেন্ট প্রোটোকলের কিন্তু মিল রয়েছে। বাংলাদেশের যেটা প্রশংসনীয় সেটা আগে বলি, সেটা হচ্ছে যে ওষুধগুলো, রেমডেসিভির গুলা খুব তাড়াতাড়ি অ্যাভেলেবল করা হয়েছে। যদিও এখন আপনারা জানেন যে রেমডেসিভির কতটা কাজ করে সেটা আমরা খুব ভালোভাবে জানি না। যেগুলা কাজ করে স্টেরয়েড এবং অ্যান্টাইকোয়াগুলেশন, সেগুলা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল আছে। সেখানে আমি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে এবং সরকারকে সাধুবাদ দিতে চাই। যেখানে ডিফারেন্স আছে সেটা হচ্ছে অক্সিজেন অ্যাভেলেবিলিটি। বাংলাদেশে বলা হয়েছিল সেই প্রথমে মে মাসে যে 83টা হাসপাতালকে অক্সিজেন দেওয়া হবে, আজ পর্যন্ত কিন্তু মাত্র 18টা হাসপাতালের হয়েছে, আরো 60-এর উপরে হাসপাতালের বাকি আছে। সেটা ত্বরান্বিত করতে হবে, সেটা কিন্তু বাংলাদেশে নাই, জেলা পর্যায়ে পৌঁছে দিতে হবে। বাংলাদেশে যে আপনারা যে মেসেজিং এর কথাটা বললেন, যেটা গণমাধ্যমকে আমি সত্যি অভিনন্দন দিতে চাই, সেটা যে মাস্কের কোনো সাবস্টিটিউট নাই। আপনারা বারে বারে চিন্তা করুন যে আমরা স্বাস্থ্যকর্মীরা যারা একেবারে কোভিড পেশেন্টের সামনে যাচ্ছি, প্রতিদিন যাচ্ছি, অসংখ্য দেখছি, তারা কিভাবে নিজেকে প্রোটেক্ট করছি মাস্ক দিয়ে। আপনারা মাস্ক পরুন, এবং আপনার আগের বক্তারা যেটা বললেন যে শুধু সরকার এবং পাবলিক হেলথ পারবে না, জনগণের অ্যাওয়ারনেস থাকতে হবে। আমরা আরেকটা কথাও বলছি যে ভ্যাকসিনের জন্য আমরা অপেক্ষা করছি। বাংলাদেশের প্রশংসনীয় অবদান আছে প্রিভিয়াস ভ্যাকসিনে, যেগুলা হচ্ছে চাইল্ডহুড ভ্যাকসিন। তবে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন কিন্তু বাংলাদেশে 20 থেকে 30 ভাগের বেশি কখনো মানুষ নেয়নি। সেটা আমাদের অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে, সচেতনতা বাড়াতে হবে। কারণ ভ্যাকসিন ছাড়া স্মল পক্সই বলুন আর যে কোনো বিরাট অসুখই বলুন, মহামারী, আমরা কিন্তু মোকাবেলা করতে পারিনি। লাস্টলি আমি বলবো একটু মনে রাখতে যে ভ্যাকসিন ইজ নট দ্য সাবস্টিটিউট ফর মাস্ক। মাস্ক সারা জীবনই পড়তে হবে। মাস্ক আমরা বললাম কেন, যে মাস্ক আমাদের প্রোটেক্ট করে 80%, 80 ভাগ, দূরত্ব কিন্তু প্রোটেক্ট করে 100 ভাগ। এই কথাটা আমি বলে শেষ করতে চাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডাক্তার আয়েশা মান্নান শিকদার। একই বিষয়ে ডাক্তার শাকিল ফরিদ, আপনাকে ছোট্ট করে শুনে একটা বিরতিতে যেতে হবে। ডাক্তার শাকিল ফরিদ।
জি, ধন্যবাদ। না, আয়শাপা সবকিছুই মোটামুটি কভার করেছে। চিকিৎসার ক্ষেত্রে কিন্তু খুব যুগান্তকারী কিছু আবিষ্কার হয়নি। সবচেয়ে ভালো জিনিস যেটা, যে এটার যে প্রুভেন ট্রিটমেন্ট যেগুলি কতগুলো আছে, যেমন সিমটোম্যাটিক রিলিফ, অক্সিজেন থেরাপি, তারপরে আপনার ব্লাড যাতে জমাট না বাঁধে তার জন্য যে অ্যান্টিকোগুলেন্ট ইনজেকশন আমরা বলি, এবং যে স্টেরয়েড থেরাপি, এগুলির দাম কিন্তু খুব বেশি না। আমি বলবো যে গভর্নমেন্ট একটা ভালো কাজ করেছে, সেটা হচ্ছে সেন্ট্রাল অক্সিজেনের সাপ্লাই কিন্তু এমনি অনেক বাড়িয়েছে, ও আগে যা ছিল তার থেকে অনেক বেড়েছে। এটা খুবই ইম্পর্টেন্ট, কেননা আপনি ভ্যাকসিন আসবে, হ্যাঁ ভ্যাকসিন প্রবলি আমাদেরকে প্রোটেক্ট করবে, কিন্তু আগামী বছরের পুরাটাই কিন্তু চলে যাবে মানুষকে ভ্যাকসিনেশন করতে। ভ্যাকসিনেশনের অনেকগুলো প্রবলেম আছে, এটা আপনার এমন ভাবে কাজ করবে না যে আপনি একটা সিলভার বুলেটের মতো ভ্যাকসিনটা মারলেন, দিলেন, সাথে সাথে আপনার শত্রু মরে গেল। জিনিসটা কিন্তু অনেক ট্রায়াল এন্ড এররের ভিতর দিয়ে যাবে। প্রথম ব্যাচ অফ ভ্যাকসিন যেগুলি আসবে, আমাদের অনেক কিছু আমরা ফিগার আউট এখনো করিনি, যে কটা ভ্যাকসিন নিতে হবে, কতদিন প্রোটেক্ট করবে, তারপর সব জনগণের মাধ্যমে ভ্যাকসিনটা আসবে নাকি মধ্যে। তো এইসব এগুলি ফিগার আউট করতে কিন্তু পুরাই 2021 ইয়ারটা চলে যাবে। আমার মনে হয় রিয়েলিস্টিক্যালি স্পিকিং আমরা 2022 সালে যে কিছুটা আশার আলো দেখতে পারবো। এর জন্য এর মধ্যে আমি খুবই একটা বিরতি ইম্পর্টেন্ট থেকে আশাপা আসি, আর ডাক্তার আমার শাকিল আগের ফরিদ। বক্তারা যে প্রতিবারই আপনার কাছে যে প্রশ্নটি করি, এবারও সেটি করব বিরতির পরে এসে, যে অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে আমরা যেটি আশাবাদী, এর কোনো নতুন কোনো অগ্রগতি আছে কিনা সেই বিষয়টা একটু শুনবো। যুক্তরাষ্ট্রের মডার্না, ফাইজারের অগ্রগতির বিষয়টা আমরা জানছি, শুনতে পাচ্ছি নাকি ডিসেম্বর জানুয়ারির মধ্যেই ভ্যাকসিন চলে আসবে, এই বিষয়টি একটু জানবো। এই অংশ থেকে বিরতিতে যাচ্ছি। ডাক্তার আয়েশা মানান শিকদার, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। বিরতিতে যাচ্ছি। ফিরে এলাম জিপি ইস্পাত নিবেদিত রাজকাহনে। বিরতির আগে শুরু করেছিলাম ভ্যাকসিন প্রসঙ্গে কথা বলার। ডাক্তার শাকিল ফরিদ, যখনই আপনি আমাদের অনুষ্ঠানে যুক্ত হন, এই প্রশ্নটি আপনাকে সবসময় জিজ্ঞাসা করি, অক্সফোর্ডের ভ্যাকসিন সম্পর্কে আর কোনো অগ্রগতি আছে কিনা জানাতে পারেন কিনা ডাক্তার শাকিল ফরিদ? ধন্যবাদ শারমিন। আমি যদিও কার্ডিয়াক সার্জন, তাও আমি আপনার প্রশ্নের জবাব দিব, যেহেতু আমাদের হাসপাতালে এটার কাজ চলছে। ভালো নিউজ হচ্ছে অক্সফোর্ডের ভ্যাকসিনের ফেজ 3 ট্রায়ালটা খুব ভালোভাবে যাচ্ছে। নরমালি আপনার একটা ভ্যাকসিন ট্রায়ালে কি হয়, যখন একটা ফেজ 2 অথবা ফেজ 3 তে এন্টার করে, সবগুলো পেশেন্টকে ভ্যাকসিনেট করা হয়, তারপরে একেবারে শেষ পর্যন্ত ওয়েট করা হয়, যে 6 সপ্তাহ অথবা 8 সপ্তাহ পর্যন্ত দেখার জন্য যে এটার রেসপন্স কি। কিন্তু যেহেতু কোভিড এর সিচুয়েশনটা খুবই খারাপ, এর জন্য একটু এক্সেপশন করা হয়েছে। আমাদের যে রেগুলেটরি কমিশন আছে MHRA, ওরা যেটা করছে ইন্টারিম অ্যানালিসিস করছে, যেটার মিনিং হচ্ছে যে যেসব পেশেন্টকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে তাদের এফেক্ট কি, তারা রিয়েল টাইম এটা মনিটর করছে। এবং সো ফার রেজাল্ট খুবই ভালো। দেখা গিয়েছে যে ইয়াং অ্যাজ ওয়েল অ্যাজ বয়স্ক পেশেন্ট সবারই একটা ভালো রেসপন্স হচ্ছে ভ্যাকসিনে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা, ভ্যাকসিনের যে অ্যাডভার্স এফেক্ট সেটা কিন্তু খুব কম, স্পেশালি এলডারলি পপুলেশনে। সো আপনি যদি ভ্যাকসিন টাস্ক ফোর্সের যে ইনচার্জ ইউকে, তার বক্তব্য দেখেন, কয়েকদিন আগে বিবিসিতে দিয়েছে, সেখানে তারা হোপফুল যে কিছু কিছু ভ্যাকসিন ডিসেম্বরের ক্রিসমাসের আগে এনরোল করতে পারবে। তবে অবভিয়াসলি যখন প্রথম ব্যাচ অফ ভ্যাকসিন আসবে, এটা যারা খুব ভালনারেবল এলডারলি পপুলেশন তাদেরকে প্রথমে দেওয়া হবে, এরপর হেলথ কেয়ার ওয়ার্কারদেরকে দেওয়া হবে। সো আপনি যদি খালি ইংল্যান্ডের কথাই চিন্তা করেন, ইংল্যান্ডেই কিন্তু পুরো পপুলেশনকে দিতে অনেক সময় লেগে যাবে, এটা পুরো অলমোস্ট আগামী বছর লেগে যাবে। এবং এটা যখন অনেক ধন্যবাদ ইংল্যান্ডে ডাক্তার শাকিল এনরোল ফরিদ। করা, কিন্তু ডিসেম্বরের মধ্যে আসবার যে একটা আশা করা হচ্ছে, ডাক্তার আলমগীর, আমাদের প্রাপ্যতা নিয়ে কি আশা করছেন? আমরা যুক্তরাষ্ট্রের কথাও শুনছি, তারাও বলছে ডিসেম্বর জানুয়ারির মধ্যে চলে আসবে। অ্যান্থনি ফাউসির বক্তব্য শুনতে পাচ্ছি। আর চূড়ান্ত ডিবেটে আবার ট্রাম্প বলেছিলেন কয়েক সপ্তাহের মধ্যেই নাকি ভ্যাকসিন চলে আসবে, এরকম একটা বার্তাও তিনি দিচ্ছিলেন। আমাদের প্রাপ্যতার জায়গাটা কতটুকু বলতে পারেন ডাক্তার আলমগীর? আমরা আসলে সারা পৃথিবীতে যতগুলো ভ্যাকসিনই ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়ালে আছে, আমরা সবগুলো দিকে নজর রাখছি এবং আমরা সবার সাথে যোগাযোগ আছে। এছাড়া WHO এবং গ্যাভির, যেটা গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমিউনাইজেশন, তাদের যে উদ্যোগ কোভ্যাক্স ফ্যাসিলিটিস, আমরা সেটাতে তার সাথে সংশ্লিষ্ট। এবং গ্যাভি এবং WHO যে উদ্যোগ বা যেখানে গেস্ট ফাউন্ডেশন বা সেফি সহ কাজ করছেন, সেখানে আমাদের একটা টার্গেট হচ্ছে WHO যদি প্রি কোয়ালিফাইড না করে তাহলে সেই ভ্যাকসিন আমরা নিব না। আমরা হয়তো আগামী 1-2-3 সপ্তাহে কিছু রাজনৈতিক ভ্যাকসিন দেখবো। সো পলিটিক্যাল ভ্যাকসিন হয়তো আমরা, যেটার সেফটি এফিকাসি নিয়ে সন্দেহ থাকবে, সেরকম ভ্যাকসিন আমরা বাংলাদেশের জনগণের মাঝখানে যেন না আসে সেটার কথা চিন্তা করব।
আর এক ধরনের ডব্লিউএইচও যখন ভ্যাকসিনের প্রি কোয়ালিফাইড করবে, ডব্লিউএইচও যে শর্ত দিয়েছে যে অন্তত ভাগে 50% ইফেক্টিভ হলেই ভ্যাকসিন প্রি কোয়ালিফাইড হবে যদি স্টেপ হয়। সেখানেও কিন্তু আমাদের সবচেয়ে সতর্কভাবে থাকতে হবে। প্রথম হয়তো ইকুইটেবল ডিস্ট্রিবিউশনের কথা বলে সারা পৃথিবীতে অন্তত পক্ষে 90টা দেশে 3% মানুষকে ভ্যাকসিনেশন করার চিন্তা করা হচ্ছে। সেটা হচ্ছে যে ফ্রন্টলাইন ওয়ার্কার্স প্রথম 3%, পরের 20% সর্বমোট করবে প্রথম 1 বছরে, সেখানে হাই রিস্ক পপুলেশন। এবং বাংলাদেশে আমরা প্রাইভেটাইজেশন অলরেডি করে ফেলছি। আমাদের গ্যাভির কাছে একটা অ্যাপ্লিকেশন করতে হয়, সেটার জন্য ভ্যাকসিন প্ল্যান করতে হয়, সেটা আমাদের ফাইনাল পর্যায়ে। এবং আমাদের ডব্লিউএইচও সহ কোভ্যাক্স ফ্যাসিলিটিজ এর সাথে যোগাযোগ। বাংলাদেশে আমাদের যদি এক ধরনের ভ্যাকসিনের এখানে কোল্ড চেইন ম্যানেজমেন্ট এক রকমের হবে, সেগুলি আমাদের ক্যালকুলেশন করা হয়ে গেছে। এখন আমরা এটা নিয়ে অনেক ধন্যবাদ ডাক্তার আলমগীর। আমি ডাক্তার ইকবাল আরসলান, আপনার কাছ থেকেও এই প্রশ্ন যে আপনি ভ্যাকসিন নিয়ে কত আশাবাদী হতে পারছেন। ভ্যাকসিনেরও আবার অনুমোদিত ভ্যাকসিন, পলিটিক্যাল ভ্যাকসিনের নানান রকম ভার্সন শুনতে পাচ্ছি, আশাবাদের জায়গাটা কতটা ডাক্তার আরসলান? ধন্যবাদ। যে আমি আসলে খুব একটা যে আপনার ভ্যাকসিনের উপরে নির্ভরশীল হতে চাই না। সেটার অনেকগুলো কারণ আছে। কারণ হচ্ছে যে একটা, যে আপনি দেখেন যে ভ্যাকসিন ঠিক আছে, ভ্যাকসিন আবিষ্কৃত হবে, ভ্যাকসিন মার্কেটে আসবে, এবং এই ভ্যাকসিন আমরা যে ভ্যাকসিনগুলো এখন ভ্যাকসিনেশনের জন্য ব্যবহার করা হচ্ছে সেগুলো 2 to 8 ডিগ্রি সেলসিয়াসে স্টোর করা হয়, এবং ট্রান্সপোর্ট চেইন যেটা কোল্ড চেইন সেটা 2 to 8 ডিগ্রি সেলসিয়াস। এখন হচ্ছে যে আপনার বিশ্বে যে সমস্ত ভ্যাকসিনগুলো তৈরি হচ্ছে তার কিছু ভ্যাকসিন আপনার হচ্ছে যেটা যে আপনার যে অক্সফোর্ড যেটা করছে, যে অ্যাস্ট্রাজেনিকা, এবং আপনার চায়নায় যে সিনোভ্যাক্স এবং অন্যান্য তাদের এগুলো হচ্ছে যে 2 to 8 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু যে আবার আমরা দেখি যে মডার্না বা ফাইজার বা আপনার মার্ক বা সেনোভি এগুলো যারা করছে তাদের হচ্ছে যে কোনোটা -20, কোনোটা -70 to 80 ডিগ্রি সেলসিয়াসে যে স্টোর করতে হবে এবং ট্রান্সপোর্ট করতে হবে। তো এখন হচ্ছে যে আমাদের কিন্তু তাইলে সোর্স লিমিটেড হয়ে যাচ্ছে, এবং এই যে আপনার -70 -20 ডিগ্রি সেলসিয়াসে বাংলাদেশে যে স্টোর এবং ট্রান্সপোর্টের যে অ্যারেঞ্জমেন্ট করতে হয় একটা সময় সাপেক্ষ ব্যাপার, কারণ গ্লোবাল ক্রাইসিসও আছে এখানটা। তো সেই বিবেচনায় আমি যত আপনার হচ্ছে যে নির্ভর করতে চাচ্ছে মানুষ, বা আপনার হচ্ছে যে আমরা যত বেশি উৎসাহ নিয়ে নির্ভরশীলতার দিকে এগোচ্ছি, আমি সেই নির্ভরশীলতার জায়গাটায় যেতে আসলে চাই না। তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে অবশ্যই যে আমরা তো ওয়েলকাম করি, আসবে, আমরা পাবো, এবং এই যে 3% যেটা আপনার বললেন যে আমাদের আলমগীর, যে তারপরে ফেজে 20%, এবং এগুলো কিন্তু যারা ভ্যাকসিন তৈরি করছে সেগুলো কিন্তু সবই যে প্রাইভেট সেক্টরে বাণিজ্যিক ভিত্তিতে, এবং যারা গ্যাভি বলেন বা আপনার অন্যান্য যে সমস্ত যে আপনার যে প্রতিষ্ঠান যারা আছে তারা আমাদেরকে দিবে বিনা পয়সায় বা সাহায্য করবে, তারা কিন্তু এদের কাছ থেকে কিনেই দেবে, এবং তাদেরও ফান্ড পাওয়ার বিষয় আছে, যে তারা কোথা থেকে কিভাবে কত ফান্ড পাবে, কতটুকু তারা কিনতে পারবে। অনেক ধন্যবাদ ডাক্তার ইকবাল আরসলান। আজকের মতো শেষ করতে হচ্ছে। ধন্যবাদ ডাক্তার শাকিল ফরিদ, ডাক্তার এস এম আলমগীর, আপনাদের তিনজনকে বিদায় নিচ্ছি রাজকাহন থেকে।